প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নের সমাধান নিয়ে এসেছি সেটা হলো মালিকানা সত্ত্ব বিবরণী। তো মালিকানা সত্ত্ব বিবরণী এর কয়েকটি নাম, বিকল্প নাম আছে। সেই নামগুলো হলো মালিকের পাওনা, সত্ত্বাধিকার বা মালিকানা সত্ত্ব, মালিকের দাবি, সমাপনী মূলধন ও এর পরিমাণ নির্ণয়। প্রশ্নে এই যে কোনো একটি থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকারটা সব থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এখন মালিকানা সত্ত্ব বের করার দুইটা নিয়ম আছে। আমরা স্বাভাবিক যে সাধারণ জাবেদা, সেই সাধারণ জাবেদায় আমরা এই সূত্রটি কিন্তু সব থেকে বেশি ব্যবহার করে থাকি। এটাই কিন্তু সাধারণ যে জাবেদা, সেখান থেকে মালিকানা সত্ত্ব বের করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করে থাকি। আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের 85 পৃষ্ঠার অঙ্ক থেকে এই মালিকানা সত্ত্ব বিবরণীর সমাধান দেখানো হবে। এটা হলো 2025 শিক্ষাবর্ষের বই। তাহলে আমরা কথা না বাড়িয়ে সমাধানের দিকে চলে যাচ্ছি। মালিকানা সত্ত্ব করতে গেলে সর্বপ্রথম মূলধনের যে পরিমাণ, সেই মূলধন আমাদেরকে দেখাতে হবে। এখানে 2017 সালের মার্চ 1 তারিখে জনাব শাহিন নগদ 1 লক্ষ টাকা নিয়ে শাহিন ট্রেডার্স নামে ব্যবসা শুরু করলেন। উনি যে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন, এই 1 লক্ষ টাকাই হলো তার ব্যবসার মূলধন। শিক্ষার্থীরা, আমাকে সবসময় এই চারটি উপাদানের দিকে লক্ষ্য রাখতে হবে। মূলধন, যেটা শুরুতেই কিন্তু আমাদের দেখানো হয়েছে। তারপরে আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এবং মালিকের ব্যক্তিগত উত্তোলন থাকলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আমরা ধারাবাহিকভাবে প্রতিটা লেনদেন পড়ব, এবং যদি মালিকানা সত্ত্বের মধ্যে আসে তাহলে আমরা যোগ বা বিয়োগ যেটাই হবে না কেন আমরা সেই সমাধানটি দেখাবো। মার্চের 2 তারিখে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। আসবাবপত্র যে ক্রয় করলাম, এটা কিন্তু সম্পদ। এই সম্পত্তির ফলে কখনোই মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হবে না। মার্চের 3 তারিখে পণ্য বাকিতে ক্রয় 30,000 টাকা। এই পণ্য ক্রয় কিন্তু একটা ব্যয়। পণ্য ক্রয় করলে ব্যয়টা বৃদ্ধি পায়, এবং ব্যয় বৃদ্ধি পেলে আবার কিন্তু মালিকানা সত্ত্ব কিন্তু এখান থেকে কমে যাবে। তার মানে এই বাকিতে পণ্য ক্রয় 30,000 টাকা আমাকে এখান থেকে মাইনাস অথবা বিয়োগ দিয়ে দেখাতে হবে। ব্যয় হলে মালিকানা সত্ত্ব কিন্তু হ্রাস পায়, যার ফলে আমরা কিন্তু এখান থেকে বিয়োগ দিয়ে দেখিয়েছি এই ব্যয়টা বৃদ্ধি পাবার কারণে। মার্চের 5 তারিখে পণ্য বিক্রয় 25,000 টাকা। পণ্য ক্রয় করলে যেরকম আমাদের ব্যয় বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব কমে যায়, ঠিক তদ্রুপ পণ্য বিক্রি করলে আয় বৃদ্ধি পায়, এবং আয় বৃদ্ধি পেলে আমাদের কিন্তু মালিকানা সত্ত্বের পরিমাণটা বৃদ্ধি পাবে। এর পরবর্তী লেনদেন মার্চের 8 তারিখে বহির ফেরত 2,000 টাকা। অর্থাৎ বহির ফেরত মানে কিন্তু ক্রয় ফেরত। আমরা একটি পণ্য বাকিতে ক্রয় করেছি, এবং কোনো সমস্যা থাকার কারণে সেই ক্রয়কৃত পণ্য আবার তার কাছে ফেরত পাঠিয়েছি। একটি বিষয় খেয়াল করতে হবে, ব্যয় যখন বাড়ে তখন কিন্তু মালিকানা সত্ত্ব কিন্তু কমে যাবে। আবার ব্যয় যখন হ্রাস পাবে বা ব্যয় যখন কমে যাবে
তখন কিন্তু মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এখন বাকিতে পণ্য ক্রয় করলে যেরকম ব্যয়টি বৃদ্ধি পেয়েছে, আমরা এই মালিকানা সত্ত্ব এখান থেকে বিয়োগ দিয়েছি। এখন যদি ব্যয়টা কমে যায় তাহলে কি হবে, আমার কিন্তু মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে এই বহির ফেরত অথবা ক্রয় ফেরতের মাধ্যমে ব্যয়টি হ্রাস পাচ্ছে এবং এই হ্রাস পাওয়ার কারণে আমার কিন্তু মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। মার্চের 12 তারিখে পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা, এটা মালিকানা সত্ত্বের মধ্যে কিন্তু আসবে না। তার কারণ এই যে ধারে ক্রয়, এই ধারে ক্রয় 30,000 টাকা ছিল, এখান থেকে ওই পাওনাদারকে আমরা 10,000 টাকা পরিশোধ করেছি। এখন ধারে ক্রয় তো আমরা ব্যয় হিসেবে এখানে মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ দিয়েছি। এই টাকা থেকে যদি আবারও পাওনাদারকে আমরা পরিশোধ করি, আবার সেই লেনদেন যদি এখানে দেখানো হয় তাহলে কিন্তু দুইবার দেখানো হয়ে যাবে। এটা বাস্তবিক কিন্তু সম্ভব নয়। এর জন্য পাওনাদারকে পরিশোধ আমরা কখনোই ব্যয়ের মধ্যে দেখাবো না। এবং যদি কখনো দেনাদারের কাছ থেকে নগদে বা চেকে পাওয়া যায়, সেই টাকাকেও কখনো আমরা আয় হিসেবে দেখাতে পারবো না। মার্চের 18 তারিখে ব্যাংকে হিসাব খোলা হলো 15,000 টাকা, এইটা কিন্তু মালিকানা সত্ত্বের মধ্যে আসবে না। যে চারটা কারণে মালিকানা সত্ত্ব পরিবর্তন হয়, এই চারটা কারণের মধ্যে কিন্তু এই লেনদেনটি কিন্তু পড়ে না। ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক ডেবিট সম্পদ বাড়ছে, নগদান ক্রেডিট সম্পদ কমছে। সুতরাং এই আয় ব্যয়ের কোনো ব্যাখ্যা কিন্তু এখানে নেই, সুতরাং এইটাকে বাদ দিতে হবে। মার্চের 22 তারিখে পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 8,000 টাকা। আমি পণ্য বিক্রয় নগদে, চেকে, বাকিতে যেভাবেই করি না কেন, এটাকে সবসময় আয় হিসেবে গণ্য করতে হবে। সুতরাং এর ফলে কিন্তু মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। মার্চের 25 তারিখে শফিকের নিকট থেকে চেক মারফত ক্রয় 6,000 টাকা। পণ্য ক্রয় করলে সেটা ব্যয়, এবং ব্যয় হলে মালিকানা সত্ত্ব কিন্তু কমে যাবে। মার্চের 28 তারিখে কর্মচারীর বেতন পরিশোধ 5,000 টাকা। বেতন কিন্তু এটা নিয়মিত কিন্তু ব্যয়, প্রতি মাসে প্রদান করতে হয়। যার ফলে এইটার ফলে আমাদের কিন্তু মালিকানা সত্ত্বের পরিমাণটা কমে যাবে। যার ফলে এই লেনদেনটি এখান থেকে বিয়োগ দিয়ে দেখাতে হবে। শিক্ষার্থীরা, এখানে যে লেনদেনগুলো মালিকানা সত্ত্বের মধ্যে আসবে, সমস্ত লেনদেনই কিন্তু দেখানো হয়েছে। আমরা এখন যোগ বিয়োগ করে দেখব মালিকানা সত্ত্বের উত্তরটি কত আসে। 1 লক্ষ মাইনাস 30,000 টাকা প্লাস 25,000 টাকা প্লাস 2,000 টাকা মাইনাস প্লাস 8,000 টাকা মাইনাস 6,000 টাকা মাইনাস 5,000 টাকা। শিক্ষার্থীরা, এই হলো আমাদের মালিকানা সত্ত্বের উত্তর। এখন আমি এই পদ্ধতিতে করেছি, এই পদ্ধতির বাইরেও আরো অনেক রকম ভাবে আমরা মালিকানা সত্ত্বের সমাধানটি দেখাতে পারবো, কোনো ভুল নেই। তবে পদ্ধতি যাই হোক না কেন, আমাদের উত্তর কিন্তু একই আসবে, উত্তরে কোনো পরিবর্তন নেই।
শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। ইনশাল্লাহ আমি আগামীতে তোমাদের সামনে এরকম নতুন ভিডিও নিয়ে হাজির হব। তবে যাবার আগে আমার ফেসবুক পেজটি কবির হোসেন, এটা তোমাদেরকে অনুরোধ করব যে আমার পেজটি ফলো দিবে বা ফলো করবে। এবং ফেসবুকে আরও একটি পেজ আছে কবির অ্যাকাউন্টিং হোম, বর্তমানে এই পেজে কোনো আমি ভিডিও আপলোড করছি না। এবং ইউটিউবে আমার একটি চ্যানেল আছে কবির অ্যাকাউন্টিং হোম নামে, অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।